প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ঝর্ণা আর সুবিস্তৃত সমুদ্রের এক অসাধারণ মেলবন্ধনের স্থান সীতাকুণ্ড। চট্টগ্রামের এই জায়গাটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে এক অনন্য গন্তব্য, কারণ এখানেই একদিনে দেখা মিলে পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের অপূর্ব সব সৌন্দর্য, যা যেই কোনো মানুষকেই এর সৌন্দর্য প্রতিনিয়তই মুগ্ধ করবে। তাই তো আজকের এই ভ্রমণ ভিডিওতে আমি ঘুরে দেখব ঢাকা থেকে মাত্র ৮০০ টাকায় চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পাহাড় চন্দ্রনাথ পাহাড়, প্রকৃতির কোলে লুকিয়ে থাকা সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা, আর দিনের শেষে হারিয়ে যাব সবুজের গালিচায় মোড়ানো এক অসাধারণ সমুদ্র সৈকতে, গুলিয়াখালী সমুদ্র সৈকতে। আমার এবারে যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। এই যাত্রায় আমি যাচ্ছি চট্টগ্রাম মেল ট্রেনে করে, যার ভাড়া মাত্র ১৩০ টাকা। কম খরচে যারা সীতাকুণ্ড যেতে চান তাদের জন্য এই ট্রেনটি হতে পারে দারুণ এক অপশন। তবে চাইলে আপনারা চট্টগ্রামগামী বাসে করেও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে বিভিন্ন শ্রেণী অনুযায়ী ৬০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত। রাত ১১টার দিক কমলাপুর রেল স্টেশনের ১৯ নম্বর কাউন্টার থেকে টিকিট কেটে রাত ১২টার দিক আল্লাহর নাম নিয়ে আমাদের ট্রেনটি ছুটে চলল চট্টগ্রামের উদ্দেশ্যে। ঘড়িতে সময় সকাল ৮টা বেজে ৩০ মিনিট, আর আল্লাহর অশেষ রহমতে আমি রয়েছি এখন ঠিক সীতাকুণ্ড রেল স্টেশনে। ট্রেনটি দীর্ঘ ৮ ঘন্টার জার্নির অবসান ঘটিয়ে এই সীতাকুণ্ড রেল স্টেশনে কিন্তু নামিয়ে দিয়ে চলে গেল চট্টগ্রামের উদ্দেশ্যে। আর অভিজ্ঞতা সম্পর্কে কি বলবো, ব্যাড একটা এক্সপিরিয়েন্স ছিল আসলে। ঠিক ট্রেনের যে সিটগুলি ছিল একদমই খারাপ ছিল, শোয়ার মতো আসলে সিচুয়েশনে ছিল না, আসলে বসার মতো সিচুয়েশন ছিল না, শুয়ে থাকা তো দূরের কথা। তার মধ্যে আসলে বগি ছিল একদমই ফুল এবং খুবই ক্লাউড ছিল, বের হবো যে সিট থেকে এরকমও সিচুয়েশনও ছিল না। আর প্রতিটা স্টেশনে প্রায় ১৫টারও অধিক স্টেশনে ট্রেনটি আসলে যাত্রাবিরতি নেয়। তারপরেও মাত্র ১৩০ টাকায় ট্রেনে করে সরাসরি সীতাকুণ্ডতে আসাটা কিন্তু এই মেল ট্রেনই সম্ভব। অন্যান্য যে সকল ট্রেন রয়েছে একটা ট্রেনও কিন্তু এই সীতাকুণ্ড রেল স্টেশনে থামে না ঢাকা থেকে। তাছাড়া স্বল্প খরচে বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ দিতে চাইলে সীতাকুণ্ডতে মেল ট্রেন ছাড়া কিন্তু অল্টারনেটিভ আর কোনো ওয়েই নেই। তো এখন আসলে যাব ঠিক সকালের নাস্তার জন্য সীতাকুণ্ড বাজারে। সোজায় আসলে স্টেশন থেকে ডাইনে গেলেই বাজারটা, তার পাশে আসলে বাস স্ট্যান্ড। সো যারা বাসে করেও আসেন তাদের কিন্তু মূল গন্তব্য এর আশেপাশে হয়ে থাকে। সীতাকুণ্ড বাজারে পৌঁছে ফ্রেশ হয়ে সেরে নিলাম সকালের নাস্তা। তারপর এখান থেকেই জনপ্রতি ২০ টাকায় অটো ভাড়াতে রওনা হলাম দিনের প্রথম গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো এই তো জনপ্রতি মাত্র ২০ টাকায় দিয়েই চলে আসলাম কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে। আর নিচেই কিন্তু এই সকল দোকানপাটগুলি রয়েছে, যে জায়গা থেকে আপনারা অ্যাংলাইট, তারপরে ট্রেকিংয়ের যে সকল জিনিসপত্র লাগে, লাঠি, সকল কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবেন। ভাই লাঠি কত টাকা করে? লাঠি একটা ৪০ টাকা ভাইয়া, ফেরত দিলে আবার ২০ টাকা দিয়ে দিই। ২০ টাকা ভাড়া। ২০ টাকা। আর এই জায়গায় কি ব্যাগট্যাগ সবকিছু রাখা? অবশ্যই রাখতে পারবেন। এটা কিভাবে রাখবো ব্যাগট্যাগ? ব্যাগটা আপনার টোকেন আছে আমাদের মাঝে। টোকেন, হ্যাঁ। টোকেন দেবো। আপনি ব্যাগ কয়টা আছে? ব্যাগ ২টা। এই ২টা রাখতে পারবেন, সমস্যা নাই। কত টাকা? ৪০ টাকা লাগবে পার ব্যাগ প্রতি নাকি? এক ব্যাগ ২০ টাকা করে, ২ ব্যাগ ৪০ টাকা ভাইয়া। আর লাঠির জন্য ২০ টাকা। লাঠি যদি এখন ফেরত দিয়ে দেয় তাহলে ২০ টাকা খরচ জি করবে। জি 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 জি। আর অ্যাংলাইট আছে না? আচ্ছা অবশ্যই এটা আছে। তো সবকিছুই আছে আর কি, আচ্ছা, আচ্ছা। পাহাড়ে ট্রেকিং করা। জি জি জি, সবকিছু আছে ভাইয়া। তো এই তো ৩০ টাকা দিয়ে একটা লাঠি নিয়ে নিলাম আর ট্রেকিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি চন্দ্রনাথে। আসলে এখন গড়িতে বাজে ঠিক ১০টা ১০। দেখি কতক্ষণ লাগে চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করতে। আসলে নিচে যে দোকানপাটগুলি রয়েছে, আপনারা কিন্তু ব্যাগট্যাগ যদি ভারী থাকে অবশ্যই তো পাতলা করে নেবেন, কজ পাহাড় ট্রেকিংয়ে ব্যাগ যখন ভারী থাকে তখন কিন্তু উঠতে আসলে অনেক কষ্ট হয়ে যায়। আর এই যে এখনই উঠতেছি আসলে একদম সরু উপরের দিকে চলে গেছে। তো যাচ্ছি এখন চন্দ্রনাথ পাহাড়ের দিকে। সামনে কিন্তু একদম পাহাড়ের যে চূড়াটা দেখা যাচ্ছে, সেই উপরের দিকে আসলে উঠতে হবে ট্রেকিং করে করে। অনেকের ধারণা ১ ঘন্টায় হয়ে যায়, অনেকে ৪০ মিনিট। এটা আসলে ডিপেন্ড করে আসলে কি কতটুকু হাঁটতে পারে। এখন বাজে ঠিক ১০টা ১০। দেখি আমাদের কতক্ষণ লাগে। মাত্রই আসলে চন্দ্রনাথ পাহাড়ের গেটটি দিয়ে প্রবেশ করলাম, আর প্রবেশ করা মাত্রই কিন্তু এরকম দুইটা আসলে রাস্তা চলে যাবে।
তখনই কিন্তু ঠিক ডাইনের দিকেই হচ্ছে মন্দির, আসলে শিব মন্দির ডাইনের পটটা। যদিও এই পটটা দিয়ে উপরে উঠা তারপরে যাওয়া যায়, বাট এটা আসলে যারা এটা ওয়ার্শিপ করতে আসে তাদের জন্য প্রিফারেবল আমি মনে করি। আর মূলত বামের পটটা, অলওয়েজ বামের পট দিয়ে গেলে কিন্তু যে ওই যে মন্দিরের চূড়াটা, ওই চূড়াটাতে আসলে উঠা যায়। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে চলে গেছে। তো মূলত এখন এই যে বামের রোডটা ধরি, উপরের দিকে উঠবো। অলমোস্ট 10 মিনিটের মতো হবে চেক করে উপরে উঠতে লাগলাম, আর ঠিক তখনই চোখে পড়লো এরকম সুন্দর একটি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা কিন্তু আসলে অসাধারণ। এই ভিউ পয়েন্ট থেকে বঙ্গোপসাগরের যে ভিউ পয়েন্ট রয়েছে, যে ভিউটা রয়েছে, ভিউটা দেখা যাচ্ছে। আর আজকে আকাশটা একদম ক্লিয়ার, এজন্য কিন্তু যে সন্দ্বীপ দ্বীপটা রয়েছে, দ্বীপের ভিউ কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে উপলব্ধি করা যাচ্ছে। আর এই ভিউ পয়েন্টের সামনে কিন্তু রয়েছে এরকম একটি ক্যাসকেড, যে ক্যাসকেড আসলে একদম ওই পাহাড়ের ঢালু থেকে পানি পড়তেছে। আর রোড কিন্তু দুইটা চলে গেছে, ডাইনের দিকে একটা চলে গেছে, যে বামের দিকেও একটা চলে গেছে। বামের দিকে রোড হচ্ছে আসলে উঠার জন্য, ওই যে সবাই কিন্তু উঠতেছে এই রোডটা ধরে, আর ওই যে নামতাছে কিন্তু ডাইনের রোড ধরে। এজন্য কিন্তু আমি আগেও বলেছিলাম বামের রুট অনুসারেই সবসময় যেতে হয়। এই জায়গায় সুন্দর একটি ক্যাসকেড রয়েছে, ক্যাসকেডে আসলে খানিকক্ষণ ভিজে উপরে উঠলাটা একটু শাস্তিদায়ক মনে হবে। শুরু হয়ে গেছে আসলে চন্দ্রনাথ পাহাড়ের সে ভয়ঙ্কর রূপ। আসলে এই যে এখন কিন্তু আসলে এই জায়গায় আসলে বাঁশের লাইনে একটা বেড়া দেওয়া হয়েছে, জায়গাটা কিন্তু একদম একদম সরু চলে গেছে। আর বামের দিকে কিন্তু এই যে এরকম একটা রাস্তা, আর তারই মধ্যে সোজা বরাবর দিয়ে উঠছি। এর আগের বার যখন আমি আসছিলাম এর ওটা আমি বানর দেখতে পাইছিলাম, বাট এখন আসলে আজকে দেখতে পাচ্ছি না। এই ইকো পার্কের এই জায়গায় কিন্তু আসলে বানর থাকে অনেক। আর যে ভয়ঙ্কর রোডটা এখন আসলে শুরু হতে যাচ্ছে, এমনি তো একই বৃষ্টি হচ্ছে কালকে, এই জন্য পিছল। আর তারই মধ্যে আসলে এরকম ব্যারিকেড দেওয়া সরু একটা রাস্তা, পাহাড়ি একটা পরিবেশ। আসলে পাহাড় ট্রেকিংয়ের এই একটাই মজা, আসলে যে সুন্দর সুন্দর ভিউ। আর এই ভিউ দেখতে দেখতে আসলে পাহাড়ের উপরে উঠতে উঠতে বিশাল আনন্দ লাগে। এই যে আবারও কিন্তু সে বঙ্গোপসাগরের ভিউ, আর মানুষ কিন্তু প্রতিটা পর্যটক কিন্তু এই যে ভিউ ক্যাপচার করার জন্য মুখরিত হয়ে আছে এই চন্দ্রনাথ পাহাড়ের এই ভিউ পয়েন্টটি থেকে। এটাই কিন্তু আসলে একদম মনোমুগ্ধকর একটা ভিউ। সামনে উঠবো, আরও সুন্দর সুন্দর এরকম সুন্দর ভিউ দেখতে পারবো। উঠতাছি মনে হচ্ছে না 40% অলরেডি উঠছি, যে অবস্থা। আর সূর্য কিন্তু উঠতে শুরু করছে। কালকে সারা রাত আসলে বৃষ্টি ছিল, এই জন্য কিন্তু কাদা হয়ে আছে রাস্তাটা, বাট এখন আসলে সূর্য উঠতে শুরু করতেছে, আমরাও আসলে উপরে উঠতে শুরু করতেছি। চন্দ্রনাথ পাহাড়ের ইনিশিয়াল যে মন্দিরটা, শিব মন্দির নামে পরিচিত, ওই মন্দিরটাতে বর্তমানে আমি অবস্থান করছি। আর এই মন্দিরটা থেকে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ সুন্দর ভিউ দেখা যায়। পিছনে যে পাহাড়টা দেখতেই পাচ্ছেন, অসাধারণ। কিন্তু আকাশটাও যে সুন্দর একটা পরিবেশ, নীল মেঘাচ্ছন্ন, আর তারই মধ্যে এরকম সুন্দর পাহাড়, বেশ মনোমুগ্ধকর। সামনে রয়েছে ওই যে বলেছিলাম যে বঙ্গোপসাগর। আর এই জায়গা থেকে মূলত রেস্ট নেওয়াটাই প্রিফারেবল, কজ এরকম সুন্দর ওয়েদার, ছায়াচ্ছন্ন, তারই মধ্যে পাহাড়ি ফলমূল, ড্রিঙ্ক জাতীয় পানিগুলি খেতে বেশ ভালো লাগবে। আর যেহেতু একটু বিশ্রামের দরকার ঘামের পর, এ জায়গার থেকে বেশ সুন্দর একটা ভিউর সাথে সাথে সুন্দর একটি বিশ্রামের আমি মনে করি প্রিফারেবল। এই তো 20 মিনিটের মতো হবে রেস্ট নিলাম আসলে। আর ওই যে সামনেই কিন্তু একদম সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড়ের। আর যে সুন্দর বাতাস, আসলে যত উপরে উঠছি ততই আসলে বাতাস লাগতেছে, ঠান্ডা বাতাস। আর যে সুন্দর ওয়েদার, নীল আকাশ, এরকম সুন্দর পাহাড়, বেশ মনোমুগ্ধকর। স্রষ্টার সৌন্দর্য আসলে এগুলি বলে প্রকাশ করার মতো না, উপলব্ধি করার মতো। এই জায়গার রাস্তাটা একদম সে নিচু থেকে এই যে এরকম সে উপরের দিকে চলে গেছে। আর যে সুন্দর ভিউ পয়েন্ট, আসলে বলতেই আসিলি অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, এই জন্য কিন্তু স্বস্তিদায়ক লাগে। আর যে রাস্তাটা একদম এরকম সে চলে গেছে,
অলমোস্ট 2 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগলো। চলেছি চন্দ্রনাথ পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায়, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় 310 ফিট উচ্চতার উপরে এই চন্দ্রনাথ পাহাড়টা, যা বর্তমানে আমি অবস্থান করছি। আর এই জায়গা থেকে এতক্ষণ যে সকল ভিউ দেখছি, জাস্ট এই পাহাড় থেকে একদম সর্বোচ্চ চূড়া থেকে এরকম সুন্দর মনোমুগ্ধকর ভিউ দেখা যায়, যেখানে এই যে পাশে সীতাকুণ্ড যে শহরের এই ভিউটা দেখা যাচ্ছে। এর এই পাশে থেকে কিন্তু আমরা সকালবেলা এই ট্রেকিং করতে করতে যে এই পাশে কিন্তু এই যে দেখা যাচ্ছে, এটাই কিন্তু একদম মেইন যে স্থলটা ছিল, যে জায়গা থেকে ট্রেকিং শুরু করি চন্দ্রনাথ পাহাড় থেকে, এই যে এই জায়গা থেকে শুরু করে করে আজকে এই চূড়ায়। আর ভিউ মাশাআল্লাহ, যে সুন্দর ওয়েদার, প্রচুর পর্যটক কিন্তু এই পাশে। আর এই যে পাশে কিন্তু বঙ্গোপসাগরটা অনেক দূর চলে গেছে। আর সন্দ্বীপ যে দ্বীপটা দেখা যাচ্ছে কিন্তু একদম ক্রাইস্টাল দেখা যাচ্ছে, একদম পরিষ্কার দ্বীপটা দেখা যাচ্ছে, সন্দ্বীপ দ্বীপটা। আর এই যে পাহাড় কিন্তু এই চন্দ্রনাথ পাহাড়, এই সীতাকুণ্ড রেঞ্জের যে সকল পাহাড় রয়েছে, এটাই কিন্তু সর্বোচ্চ চূড়া। আর এই যে টিলাগুলি, টিলাই বলতে গেলে চলো, অনেক ছোট ছোট। আর এই পাশে হচ্ছে মন্দির, যদিও উপরে আসলে অনেক বানরে খেলা করতেছে, বাট এই সুন্দর ভিউ কিন্তু ফ্যাক্ট। সবাই কিন্তু এই সুন্দর ভিউর সাথে ক্যাপচার করার জন্য ছবি তুলতে মুখরিত রয়েছে। এই পাহাড়ের উপরে যেন নিজেকে প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার এক দারুণ অভিজ্ঞতা। পাহাড়ের সিঁড়ি বেয়ে নিচে নেমলেই চোখে পড়ে নিরিবিলি বটগাছতলা। এখান থেকে বাম পাশের নিচের রাস্তাটি ধরে এগোলেই পৌঁছে যাওয়া যায় চন্দ্রনাথ পাহাড়ের একেবারেই পাদদেশে। আর ডান পাশের আঁকাবাঁকা পথটি নিয়ে যাবে মনোমুগ্ধকর ঝর্ণার দিক। ঝর্ণার পথে চাইলে সিনজিতেও করে যাওয়া সম্ভব, তবে রাস্তার কাজ ধরায় এবং পুরো যাত্রাটাকে আরও উপভোগ ও সাশ্রয়ী করতে আমরা পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ হাঁটার এই পথটিই ভ্রমণের আসল সৌন্দর্য বাড়িয়ে দিবে। প্রথম 3 কিলোমিটার এগোলেই দেখা মিলবে সহস্রধারা ঝর্ণা, আর সেখান থেকে আরও প্রায় 1.5 কিলোমিটার পথ পেরোলেই অপেক্ষা করছে সুপ্তধারা ঝর্ণা, প্রকৃতির এক অপূর্ব লুকোনো সৌন্দর্য। চন্দ্রনাথ থেকে ইকো পাহাড়ের যে রুটটা আসলে বেশ মনোমুগ্ধকর, যে কখনো আসলে যে সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আর যে গাছগাছালি ছাওনা একটা পরিবেশ, রাস্তা যে এরকম উঁচু নিচু ওইরকমও না, একটু খানিকটা, এতটা কিন্তু উপরে ওঠা লাগে না, নিচে নামা লাগে না, বাট পাহাড়ি যে সুন্দর একটা পথ, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যাবেন, এটা আপনি বুঝতেই পারবেন না। বিকজ এই রাস্তাটা এভাবেই নির্মাণ করা হয়েছে যে পাহাড় কেটে কেটে। আর বৃষ্টি হওয়ার কারণে ওই যে বলেছিলাম, কিন্তু রাস্তাটা কিন্তু একদম আজকে যে অবস্থা আছে, এটা রাস্তা কিন্তু কাজ তুলতেছিল। তো যাই হোক, সামনে আসলে ওই যে দেখতে পাচ্ছি বোটানিক্যাল গার্ডেনের প্রবেশই 50 টাকা, ন্যাচারাল একটা পার্ক, তাও আবার 50 টাকা দিয়ে আসলে এটার ভিতরে ঢুকতে হবে। বিকজ এটার ভিতরেই বোটানিক্যাল গার্ডেনের এটার ভিতরেই কিন্তু রয়েছে সুপ্তধারা ঝর্ণা অ্যান্ড সহস্রধারা ঝর্ণা। ওই যে সামনেই এখন 50 টাকা এন্ট্রি ফি দিয়ে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করব। আর প্রথমেই যাব ঠিক সহস্রধারা ঝর্ণাতে। জনপ্রতি 50 টাকা দিয়ে প্রবেশ করা মাত্রই কিন্তু ঝর্ণা পড়বে, প্রথম ঝর্ণা সহস্রধারা ঝর্ণা। যে ঝর্ণা আসলে পাহাড়ি ঝর্ণা অনেক উঁচু থেকে পড়বে, আর এজন্য কিন্তু আমি এই যে সিঁড়িটা ব্যবহার করতেছি, 483টা এরকম সিঁড়ি স্টেপ বাই স্টেপ নিচে নামতে হবে। নিচে নামাটা ফ্যাক্টর না, উঠাটা ফ্যাক্টর। ঝর্ণাটি কিন্তু এই যে পাশ দিয়ে কিন্তু সাউন্ড কিন্তু এই পাশেও আসতেছে, ঝর্ণার যে প্রতিফলিত যে ধ্বনিটা। আর সিঁড়িটা কিন্তু একদম সে নিচে চলে গেছে। নামতাছি, নামার সময় আসলে বোঝা যায় না, ওঠার সময় জানি না কেমন হয়, এটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। বাট যে সুন্দর ঝর্ণা, মন চাইতেছে এখন উঠে যাইয়া। এরকম সুন্দর একটা আবহাওয়া, যদিও পাতায় আসলে গাছের মধ্যে পাতা নাই, পাতাটা থাকলে আরও বেশি চমৎকার লাগতো। তো এরকম এই যে ঢেলু রাস্তাটি ধরে এই যে সহস্রধারা ঝর্ণাতে যাচ্ছি। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর অনুভূতি। চলে এসেছি সহস্রধারা ঝর্ণা। আমার পিছনে কিন্তু সে ঝর্ণাটা একদম সে উপর থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে। প্রচুর মানুষ কিন্তু গোসল করতে আজকে নামছে। আর এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে ঠান্ডাময় একটা পরিবেশ, আর ঝর্ণার পানি সবসময় ঠান্ডা থাকে, স্টিল কিন্তু ঠান্ডা রয়েছে। তো এখন আসলে একটু গাবি যাব, সামনেই কিন্তু আরও আরেকটা ঝর্ণা রয়েছে, ওই ঝর্ণাতেও যাব।
চলে এসেছি সুপ্তধারা ঝর্ণার গেটটির সামনে। সহস্রধারা গেটটির সামনে থেকে কিন্তু এই সুপ্তধারা গেটটির সামনে আসতে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগছে। আর পাহাড়ের রাস্তা তো বুঝলেনি, বেশ ভালো লাগছে। আর এখন যাচ্ছি আসলে সুপ্তধারা ঝর্ণাতে, যেখানে আসলে যেতে সময় লাগবে গেটটি থেকে আসলে প্রায় 15 মিনিটের মতো। আর এ জায়গায় আসলে সহস্রধারা যে সিঁড়ি ছিল, সুপ্তধারায় কিন্তু সিঁড়ি খানিকটা পরে আসলে আর দেখতে পারবেন না, কজ তখন কিন্তু একদম ওই পাহাড়ে যে ট্রেল, কিছুটা ট্রেল সম্মুখীন হতে হবে। আর বেশিক্ষণ লাগে না, ওই যে বললাম না 15 মিনিটের মতো লাগে। ইজি আসলে, কিন্তু ওঠার সময় একটু প্যারা, কজ পাহাড়ে নামার সময় ইজিলি নামা যায়, আর ওঠার সময় একদম অবস্থা খারাপ হয়ে যায়। চলে এসেছি সুপ্তধারা ঝর্ণাটি কিন্তু আসলেই অসাধারণ। 3টা ধাপে 3টা প্রবাহের মাধ্যমে কিন্তু এই ঝর্ণার পানিগুলি কিন্তু পড়তেছে। এদিকে হচ্ছে 2টা ধাপে, এদিকে একটা ধাপে। আসলে বর্ষার যে প্রকৃত রূপটা এখন কিন্তু আসলে ওইটা ধারণ করতে পারেনি। এখন ওইরকম বৃষ্টি কিংবা বর্ষার প্রবাহ কিন্তু হয় নাই, এজন্য কিন্তু পানি কম। আর পানির কালারটাও দেখেও বোঝা যাচ্ছে সিজনের প্রথম বৃষ্টি এজন্য কিন্তু পানির এই অবস্থা। বাট যখন বর্ষা থাকে, একদম ফুল মৌসুম, তখন কিন্তু এই ঝর্ণাটা আসলে 3 দিক দিয়ে অনেক মারাত্মক লেভেলে পানি পড়ে, তখন কিন্তু বেশ মনোমুগ্ধকর লাগে। যদিও এই ভিডিওটির 10-12 দিন পরে আসেন, তাহলে আমি আশা করি এরকমটা পানি পাইতে পারেন। বাট এটা কিন্তু আসলে অসাধারণ। যদিও সহস্রধারা ঝর্ণাটি থেকে কিন্তু এই ঝর্ণাটা তুলনামূলকভাবে একটু ছোট, বাট এই ঝর্ণাটা কিন্তু 3 দিক দিয়ে পানি পড়ে, এটাই কিন্তু এর বিশেষত্ব। ভালোই লাগে আসলে পাহাড়ি ঝর্ণা, যে সুন্দর একটা নেচার, একটা ভাইব। সুপ্তধারা ঝর্ণার শীতল জলে নিজেকে ভিজিয়ে নিয়ে ক্লান্তি যেন মুহূর্তেই মিশে গেল। এখান থেকে ইকো পার্কের মনোরম পথ ধরে হেঁটে হেঁটেই পৌঁছে যায় ইকো পার্কের মেন গেটের সামনে। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো, যারা চন্দ্রনাথ পাহাড়ে ট্রেকিং করে উঠতে চান না, তারা চাইলে ইকো পার্কের গেটটির সামনে থেকেই সিএনজি ভাড়া করে খুব সহজেই পাহাড়ের উপরে উঠতে পারবেন। এখান থেকে মাত্র 110 টাকার একটি সাশ্রয়ী প্যাকেজে দুপুরের খাবার অর্ডার করে নিলাম। একটু ফ্রেশ হয়ে পোশাক বদলে নতুন উদ্যমে রওনা দেই পরবর্তী গন্তব্য দিক গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, যেখানে যাওয়ার জন্য একটি সিএনজি ভাড়া করি, যার ভাড়া পড়ে 250 টাকা। পুরো ভ্রমণটাই তখন যেন হয়ে ওঠে বৈচিত্র্যে ভরা। পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের সবকিছু যেন এক অনন্য মিলবন্ধন। এই তো লাঞ্চ সেরে 4 জনে মিলে 250 টাকায় চলে আসলাম কিন্তু গুলিয়াখালী বিচের একদম সামনে। এই জায়গা থেকে আসলে গুলিয়াখালী যে বিচটা আছে, বিচটা দেখা যাচ্ছে একদম সামনেই। তারপরও আসলে মেন বৃষ্টিতে যেতে সময় লাগবে আনুমানিক 2 থেকে 3 মিনিটের মতো। আর যে সুন্দর এই জায়গায় একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশটা বেশ মনোমুগ্ধকর। আসলে পিছেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যেগুলি কিন্তু আসলে সে পাহাড়গুলি। আর চন্দ্রনাথ যে টেম্পেলটা আছে, ওই লাল কালারের যে টেম্পেলটাও কিন্তু এই জায়গা থেকে মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে। আর এরকম সুন্দর একটা দিন শেষে এরকম রিফ্রেশমেন্ট, মাইন্ড ব্লোয়িং। আসলে এখন যাব আসলে গুলিয়াখালী বিচটা, ওই বিচটা আসলে আরও বেশি সুন্দর। ঠিক ওই যে গুলিয়াখালী বিচের দিকেই রওনা হবো। চলে আসলাম দিনের একদম শেষে গুলিয়াখালী বিচের একদম সামনে এসে বললাম যে সুন্দর এক ভিউ, আসলে চারপাশে সবুজে গালিচা, সামনেই হচ্ছে আজকের সানসেট ভিউ। দিন শেষে দেখলাম পাহাড়, দেন গেলাম ঝর্ণা, আর এখন সমুদ্র। কি সুন্দর এক কম্বিনেশন, এত অল্প খরচে 3টা পাহাড়, ঝর্ণা, সমুদ্র। বাংলাদেশের দ্বিতীয়টা আর কোথায় পাবেন না, জাস্ট এই সীতাকুণ্ড ছাড়া। মাশাআল্লাহ, বেশ সুন্দর একটি দিন গেল। গুলিয়াখালীর সমুদ্র সৈকতের অপূর্ব সৌন্দর্য উপভোগ করে মাত্র 30 টাকায় ভাড়ায় ফিরে আসি সীতাকুণ্ড বাস স্ট্যান্ড বা সীতাকুণ্ড বাজারে। সেখান থেকে মাত্র 300 টাকায় একটি লোকাল বাসে উদ্দেশ্যে রওনা দেই ঢাকার পথে। আর এভাবেই শেষ হয় আমার আজকের এই সীতাকুণ্ড ভ্রমণ অভিজ্ঞতা। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।